নমস্কার বন্ধুরা, আমি সৌমনা চলে এসেছি নতুন গল্প নিয়ে। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভূতের ভবিষ্যৎ। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প। বাসবনলিনী দেবী অটোনার মেশিনের 3টি ফুটোয় নারকেল কোড়া, গুড় আর ক্ষীর ঢেলে লাল বোতামটা টিপে দিয়ে অঙ্কের খাতাটা খুলে বসলেন। এলেবেলে অঙ্ক নয়, বাসবনলিনী যেসব অঙ্ক কষেন তার উপর নির্ভর করে বিজ্ঞান অনেক ভেলকি দেখিয়েছে। আলোর প্রতিসরণের ওপর তার সূক্ষ্মাতিসূক্ষ্ম হিসেব মহাকাশ বিজ্ঞানে অনেক অসম্ভবকে সম্ভব করেছে। এই 2051 সালে সৌরজগৎ ছাড়িয়ে অন্যান্য নক্ষত্রপুঞ্জে মানুষ যে যাতায়াত করতে পারছে তার পেছনে বাসবনলিনীর অবদান বড় কম নয়। যদি বয়সের প্রশ্ন ওঠে তো বলতেই হয় যে বাসবনলিনীর বয়স হয়েছে। এই 181 বছর বয়সের মধ্যে তার মৃত্যু হয়েছে মোট 4 বার। ডাক্তাররা যাকে বলে ক্লিনিক্যাল ডেথ। তবে এক অসাধারণ প্রতিভার অধিকারিণী বলে আধুনিক চিকিৎসা ও শল্যবিজ্ঞানের সাহায্যে তাকে আবার বাঁচিয়ে তোলা হয়েছে। হৃদযন্ত্রটি অকেজো হয়ে যাওয়ায় সেটা বদল করে একেবারে পাকাপাকি যান্ত্রিক হৃদযন্ত্র বসিয়ে দেওয়া হয়েছে। 2টো চোখই নতুন, কিডনিও পাল্টাতে হয়েছে। তাছাড়া মস্তিষ্কের বার্ধক্য ঠেকাতে নিতে হয়েছে নানান রকম থেরাপি। তিনি 3 বার নোবেল পুরস্কার পেয়েছেন। নামডাকও প্রচণ্ড, কিন্তু বাসবনলিনী একেবারে আটপৌরে মানুষ। অঙ্ক কষেন, বিজ্ঞান চর্চা করেন, আবার নাতিপুতি নিয়ে দিব্যি ঘর সংসারও করেন। বলতে কি, তার নাতিরাও রীতিমতন বুড়ো। তবে নাতিদের নাতিরা আছে, তৎসব পুত্রকন্যারাও আছে। বাসবনলিনীর কি ঝামেলার অভাব? এই তো পাঁচুটা 3 দিন ধরে নাড়ু খাবো বলে জ্বালিয়ে মারছে। তাও অন্য কারো হাতে নাড়ু নয়, বাসবনলিনীর হাতের নাড়ু ছাড়া আর তার চলবে না। পাঁচুর বয়স এই সবে 8। বাসবনলিনীর মেজ ছেলের, সেজ ছেলের, বড় ছেলের, ছোট ছেলের, সেজ ছেলের, কে যে কোন ছেলে বা কোন মেয়ের মেয়ে বা কোন ছেলের কোন মেয়ে বা কোন ছেলের কোন মেয়ে, সেসব হিসেব রাখা চারটিখানি কথা নয়। বাসবনলিনীর একটা গৃহস্থ কম্পিউটার আছে, তাতে সব তথ্য ভরা আছে। কে পাঁচু, কে হরি, কে গোপাল, কে তাদের বাপমা ইত্যাদি সব খবরই বাসবনলিনীর চোখের পলকে জেনে নিতে পারেন। কাজেই অসুবিধা নেই। তাছাড়া কে কোনটা খেতে ভালোবাসে, কোনটা পড়তে পছন্দ করে, কে একটু খুঁতখুঁতে, কে একটু খোলামেলে, কে ভীতু, কেই বা দুর্বল, কে পেটু, কে ঝগড়ুটে, সবই কম্পিউটারের নখদর্পণে। কে যেন বলে উঠল, মা নাড়ু হয়ে গেছে, গরম খোপে ঢুকিয়ে দেব। কণ্ঠস্বরটি বলাই বাহুল্য মানুষের নয়, অটোনারো মেশিনের। বাসবনলিনী বিরক্ত হয়ে মেশিনের দিকে চেয়ে বললেন, তোর বুদ্ধির বলি হরি যায় মুখ্যতা। নাড়ু গরম রাখলে আঁট বাঁধবে কি করে শুনি? ভুল হয়ে গেছে মা। অত ভুল হলে চলে কি করে? দেখছিস তো বড় কাজ নিয়ে ব্যস্ত আছি। কাজ করিস কিন্তু বুদ্ধি খাটাস না। কেমন করলি নাড়ু দেখি, দে তো একটা। মেশিন থেকে একটা যান্ত্রিক হাত বেরিয়ে এলো, তাতে একটা নাড়ু। বাসবনলিনী তার গন্ধ শুকে বললেন, খারাপ নয়, চলবে, স্টোরেজে রেখে দে, তারপর সুইচ অফ করে দিয়ে একটু জিরিয়ে নে। আচ্ছা মা, বলে মেশিন চুপ করে গেল।
খুব করে একটা কাশির শব্দ হওয়ায় বাসবনলিনী তাকালেন। তার স্বামী আশুবাবু সসংকোচে ঘরে ঢুকে এদিক ওদিক কী যেন খুঁজছেন। বাসবনলিনী চড়া সুরে বললেন, আহা, আবার এ ঘরে ছকছক করছো কেন? একটু আগেই তো এক বাটি রাবড়ি আর 4খানা মালপোয়া খেয়ে চাঁদে বেড়াতে গিয়েছিলে, ফিরে এলে কেন? আশুবাবুর বয়স 191 বছর। একটু রোগা হলেও বেশ শক্ত সামর্থ্য চেহারা। ডায়াবেটিস থেকে শুরু করে অনেক রকম তার রোগ শরীরে। একটু খাই খাই বাতিক আছে, তারও 5 ক্লিনিক্যাল ডেথ হয়েছে। শরীরের অনেক যন্ত্রপাতি অকেজো হওয়ায় বদলানো হয়েছে। তিনি বিরস মুখে বললেন, ছকছক করে কি আর সাধে? নতুন যে প্ল্যাটন ট্যাবলেট খাচ্ছি, তাতে ঘন্টায় ঘন্টায় খিদে পায়। চাঁদে গিয়ে একটু পায়চারি করতেই বাপরে বাপ মার মার করে ফের খিদে হলো। সেখানে লড়াইয়ের চপ আর ফুলুরির কাউন্টারটা আজ আবার বন্ধ। আন্ডারগ্রাউন্ডে ক্যান্টিনে গিয়ে দেখি সিনথেটিক খাবার ছাড়া কিছু নেই, তাই ফিরে এলুম। বাসবনলিনীর করুণা হলো। মোক্ষদাকে ডেকে বললেন, ওরে বাবুকে কয়েকখানা নাড়ু দে তো। না পেয়ে আশুবাবু বিগলিত হাসি হাসলেন। দুখানা দুগালে পুড়ে চিবুতে চিবুতে আরামে চোখ বুজে এলো। বললেন, তোমার হাতের কলাইয়ের ডালের বড়ি কত কাল খাই না। আজ রাতে একটা বড়ির ঝাল হলে কেমন হয়? বাসবনলিনী বিরক্ত হয়ে আঁক কষতে কষতেই একটা হাঁক দিলেন, ওরে ও খেদি, শুনতে পাচ্ছিস? যাই মা বলে সাড়া দেয় একটা কালো বেঁটে মতো কলের মানবী এসে সামনে দাঁড়ালো। বাসবনলিনী বললেন, বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি? খুব বৃষ্টি হচ্ছে মা, সৃষ্টি ভাসিয়ে নিচ্ছে পুরো। তা নিক, বুড়ো কর্তা রাতে বড়ির ঝাল খাবেন। যা গিয়ে খানিকটা কলাইয়ের ডাল বেটে ভালো করে ফেটিয়ে রাখ, আমি 10 মিনিটের মধ্যে আসছি। খেদি চলে গেল। আশুবাবু নাড়ু খেয়ে 1 গেলাস জল পান করলেন। তারপর পেটে হাত বোলাতে বোলাতে বললেন, নাড়ুগুলো খাসা হয়েছে। বাসবনলিনী অঙ্কের খাতাটা বন্ধ করে উঠলেন। স্বামীর দিকে চেয়ে বললেন, ঘরে বসে থাকলে কেবল খাই খাই করবে, তার চেয়ে যাও না একটু দক্ষিণ মেরু থেকে বেরিয়ে এসো। আশুবাবু মাথা নেড়ে বললেন, না না, দক্ষিণ মেরুতে ভদ্রলোক যায় কখনো? কেন, কি হয়েছে? সেখানে সামিট মিটিং হবে বলে ঝাড়পোছ হচ্ছে। লোকেরা ভারী ব্যস্ত, খুব গাছ টাছ লাগানো হচ্ছে, মস্ত মস্ত হোটেল উঠছে। অত ভিড় আমার সয় না, তার চেয়ে বরং আলাস্কায় গিয়ে একটু মাছ ধরে আনি। তাই যাও, কিন্তু সন্ধ্যে 7টার মধ্যে ফিরে এসো। এখন কিন্তু দুপুর 1:30 বাজছে। হ্যাঁ গো হ্যাঁ, রাতের বড়ির ঝাল খাবে, আমি কি আর দেরি করব? আশুবাবু বেরিয়ে গেলেন। বাসবনলিনী গিয়ে খেদির কাজ দেখলেন। ডাল বেশ মিহি মিহি করে বেটে ফেনিয়ে রেখেছে খেদি। বাসবনলিনী দেখে খুশি হয়ে বললেন, এবার অটো বড়ি মেশিন দিয়ে বড়িগুলো ভালো করে দে, যেন বেশ ডুবো ডুবো হয়। হ্যাঁ, দিচ্ছি মা। বড়ি দেওয়া হতে লাগলো। বাসবনলিনী জানলা খুলে দেখলেন বাইরে সাংঘাতিক ঝড় বৃষ্টি হচ্ছে। বাসবনলিনী ঘরের দেওয়ালে একটা স্লাইডিং ডোর খুলে কাঁচের ঢাকনাওয়ালা বড়ি বেলুনটা বের করলেন। এটা তার নিজের আবিষ্কার।
বড়ির ট্রেটা বেলুনের ঢাকনা খুলে তার মধ্যে বসিয়ে ফের ঢাকনা এঁটে দিলেন। তারপর দরজা খুলে চাকাওয়ালা বড়ি বেলুনটাকে বাইরে ঠেলে একটা হাতল টেনে দিলেন। বড়ি বেলুন দিব্যি গড়গড় করে গড়িয়ে উঠোনের দিকে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে শূন্যে উঠে ক্রমে দৃষ্টির বাইরে হারিয়ে গেল। মাইল পাঁচেক ওপরে গিয়ে বড়ি বেলুন স্থির হয়ে আসবে। ঢাকনা আপনা থেকে খুলে যাবে। চড়া রোদে বড়িগুলো 2-3 ঘন্টার মধ্যে শুকিয়ে মুচমুচে হয়ে যাবে। না শুকোলে বড়ি বেলুনের ম্যাগনিফায়ার রোদে তাপকে প্রয়োজন মতো 10 বা 20 গুণ বাড়িয়ে দেবে। 5 মাইল উপরে কাকপক্ষের উৎপাত নেই ঠিকই, তবে অন্তর্মহাদেশীয় নানান উড়ক্ষ যানের হামলা আছে। তাদের ধাক্কায় বড়ি বেলুন বেশ কয়েকবার ঘায়েল হয়েছে। তাই এখন বড়ি বেলুনে একটা পাহারাদার কম্পিউটার বসিয়ে দিয়েছেন বাসবনলিনী। উড়োযান দেখলেই বড়ি বেলুন সাঁত করে প্রয়োজন মতন ডাইনে বাঁয়ে বা ওপর নিচে সরে যায়। বৃষ্টিটা খুব তেজের সঙ্গেই হচ্ছে বটে। এরকম আবহাওয়ায় বাসবনলিনীর বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না। জানলার ধারে বসে কেবল অঙ্ক কষতে ইচ্ছে করে, কিন্তু বাজারে একটু না গেলেই নয়। অবশ্য ঘর থেকে অর্ডার দিলে বাড়িতেই সব পৌঁছে যাবে, কিন্তু বাসবনলিনী নিজের হাতে বেছে গুছে শাক পাতা কিনতে ভালোবাসেন। নিজে না কিনলে পছন্দসই জিনিস পাওয়াও যায় না। বেরোবার জন্য তৈরি হতে বাসবনলিনীর 1 মিনিট লাগলো। একটু বাবল শুধু পরে নিলেন। জিনিসটা কাঁচের মতোই স্বচ্ছ, তবে এত হালকা যে গায়ে কিছু আছে বলে মনে হয় না। আসলে এই বাবল বা বুদবুদ গায়ের সঙ্গে সেঁটেও থাকে না। চারদিকে শুধু ডিমের খোলার মতন ঘিরে থাকে। গায়ে 1 ফোঁটা জল বা বাতাসের ঝাপটাও লাগতে দেয় না। বুদবুদ বন্দি হয়ে বাসবনলিনী বেরিয়ে পড়লেন। ইচ্ছা করলে গাড়ি নিতে পারতেন। তার গ্যারেজে রকমারি গাড়ি আর উড়ুক্কু যান আছে। রাস্তায় অবশ্য যানবাহনের অভাব নেই। পেট্রোল বা কয়লা বহুকাল আগেই ফুরিয়ে গেছে, তাই আজকাল গাড়ি চলে নানান রকম শুকনো জ্বালানিতে। এসব জ্বালানি ছোট ছোট ট্যাবলেট বা বড়ির আকারে কিনতে পাওয়া যায়। কোনো ধোঁয়া বা গন্ধ নেই, শব্দও নেই। যাতায়াতের জন্য আর আছে চলন্ত ফুটপাত। আজকাল একরকম জুতো বেরিয়েছে, যেগুলো পায়ে দিলেই জুতো নিজেই হাঁটতে থাকে। যে পড়েছে তাকে আর কষ্ট করে হাঁটতে হয় না। তবে বাসবনলিনী এসব আধুনিক জিনিস পছন্দ করেন না। তিনি পায়ে হাঁটা পথ ধরে বাজারে এসে পৌঁছালেন। বাজার বলতে বাগান, একটা বিশাল তাপ নিয়ন্ত্রিত হলঘরে মাটিতে এবং শূন্যে হাজারো রকমের সবজির চাষ। ক্রেতারা গাছ থেকেই যে যার পছন্দ মতন আলু, কুমড়ো, পটল তুলে নিচ্ছে। শূন্যে ঝুলন্ত র্যাকে আলুর গাছ। এসব আলুর জন্য মাটির দরকার হয় না। শূন্যে নানান প্রক্রিয়ায় গাছকে ফলন্ত করা হয়। গাছের নিচে চমৎকার আলু থোকা থোকা ফলে সাজে। বাসবনলিনী কিছু আলু নিলেন, বেগুন, পটল, ফুলকপিও নিলেন। আজকাল সব ঋতুতেই সব রকম সবজি হয়, কোনো বাধা নেই। বাজারের ফটকেই ছোট ছোট ট্রলি সাজানো আছে। তাতে বোঝা তুলে দিয়ে কনসোলের মধ্যে নাম আর ঠিকানাটা একবার বলে দিলেই ট্রলি আপনা থেকেই গিয়ে বাড়িতে জিনিস পৌঁছে দিয়ে আসবে। বাসবনলিনীও বোঝাটা একটা ট্রলি মারফত বাড়িতে পাঠিয়ে দিলেন। তারপর মেঘের ওপর হেঁটে বেরোনোর একটা ইচ্ছে হলো তার। কোনো অসুবিধা নেই, উড়ন্ত পিরিচ সব জায়গায় মজুদ। তিনি সবজি বাজারের বাইরে উড়ন্ত পিরিচের গ্যারেজে ঢুকে একটা পিরিচ ভাড়া নিলেন। 5 ফুট ব্যাসার্ধের পিরিচটা খুবই মজবুত জিনিসে তৈরি। তাতে একখানা আরামদায়ক চেয়ার আছে, কিছু খাদ্য পানীয়ের একখানা ছোট আলমারি আছে, আর আছে 1 জোড়া হাওয়াই চপ্পল। এই চপ্পল পরে আকাশে দিব্যি হেঁটে বেড়ানো যায়। বুদবুদ সমেত বাসবনলিনী পিরিচে চেপে বসলেন। পিরিচ একটা দ্রুতগামী লিফটের মতোই ওপরে উঠতে লাগলো। কিছুক্ষণের মধ্যে ঘন মেঘের স্তর ভেদ করে বাসবনলিনী রৌদ্রোজ্জ্বল আকাশে উঠে এলেন। চারিদিকে কোপানো মাটির মতন মেঘ। আশেপাশে অনেক পিরিচ ভেসে বেড়াচ্ছে, তাতে নানান ধরনের মানুষ। তাছাড়া বড় বড় উড়ন্ত কার্পেটে দঙ্গল বেঁধে কোনো পরিবার পিকনিকও করছে। প্রচুর লোক, উপরে নিচে সর্বত্র।
মেঘের উপর ক্লাউড স্কিও করছে কেউ কেউ, হাওয়ায় বুট পরে শূন্যে ফুটবল খেলছে কিছু যুবক, কয়েকজন যুবতী ভাসমান ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা কিনে খাচ্ছে। পিরিচটা নিয়ে একটু এদিক ওদিক ঘুরে বাসমনলিনী তার বড়ি বেলুনের কাছে এলেন। বড়িগুলো প্রায় শুকিয়ে এসেছে আর ঘণ্টা খানেকের মধ্যেই হয়ে যাবে। হাওয়াই চপ্পল পরে নামতে যাবেন এমন সময় ঠিক একটা কুমড়োর মতন আকৃতির উড়ো গাড়ি তার সামনে থেমে গেল। জানলা দিয়ে মুখ বের করে একটা ছোকরা হাসি মুখ করে বলল, কি গো ঠাকুমা, এখানে কি হচ্ছে? বড়ি রোদে দিয়েছ নাকি? ছোকরা আর কেউ নয়, গদাধর ভট্টাচার্যের ডান পিঠে ছেলে রেমো। রেমোর জ্বালায় বাসমনলিনী একসময় ঘুম ছিল না চোখে। গাছে আম জাম কাঁঠাল কিছু রাখা যেত না রেমোর জন্য। বিচ্ছুটা চুরিও করত নানান কায়দায়। একখানা লেজার গান দিয়ে টপার টপ পেরে ফেলত ফল পাকড়। তারপর একটা খুদে পুতুলের মতন রোবটটাকে বাগানের দেওয়ালে টপকে ঢুকিয়ে দিত। ফল কুড়িয়ে নিয়ে চলে আসতো রোবটের, কোনো অসুবিধেই হতো না। এই বড়ি বেলুন রোদে দেওয়া আচার আমসত্ত্ব বড় কম চুরি করেনি রেমো। তাই তাকে দেখে বাসমনলিনী একটু শঙ্কিত হয়ে বললেন, আজ রাতে বড়ির ঝাল রাঁধবো, তোকে একটু পাঠিয়ে দেবো কোন। রেমো একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রাতের খাওয়া আজ যে কোথায় জুটবে কে জানে। কেন রে, কি হলো? আর বলো কেন, গত 1 মাস ধরে বৃহস্পতির চারিদিকে ঘুরপাক খেতে হয়েছে। আজ সবে ফিরছি, ফিরতে ফিরতেই রেডিওতে বদলির অর্ডার এলো। আজই ইউরেনাসে রওনা হতে হবে। সেখানে রোবটরা নেমে মানুষের থাকার মতন ঘরবাড়ি তৈরি করেছিল। শুনছি সেই সব রোবটদের কয়েকজন নাকি এখন ভারী বেয়ারা পড়ানো শুরু করেছে। মানুষের কথা শুনছে না। কয়েকটা রোবট পালিয়ে গিয়ে বিপ্লবীদের দল গড়েছে। বাসমনলিনীর চোখ কপালে তুলে বললেন, বলিস কি? এ তো স্বপ্নদেশে কাণ্ড। রেমো একটু হেসে বলল, তোমরা পুরনো আমলের লোক ঠাকুমা, এ যুগের কোনো খবরই রাখো না। তবে ভালোর জন্যই বলে রাখি, রোবটদের ঘরের কাজে বেশি লাগিও না। খাবার দাবারে বিষ টিষ মিশিয়ে দিতে পারে, একদম বিশ্বাস নেই ওদের। শুনে বাসমনলিনীর বুক ধড়ফড় করতে লাগলো। হৃৎপিণ্ডটা কলের না হলে বুঝেই বা হার্ট ফেল করতেন। কোনো রকমে সামলে নিয়ে বললেন, তাই এসব কাণ্ড হচ্ছে, কিন্তু কই মুখ পোড়া খবরের কাগজে তো কিছু লেখে না। রেমো হেসে কুটোপাটি হয়ে বলল, তুমি সত্যি আদিকালের বদ্যি বুড়ি হয়ে গেছো ঠাকুমা। বলি, খবরের কাগজে খবর লেখে আর ছাপে কারা তা জানো? অটো মেশিনের পাল্লায় পড়ে সবই তো যন্ত্রমগজের কবজায় চলে গেছে। তা তারা কি রোবটদের দুষ্টুমির কথা ছাপবে? সবই তো জ্ঞাতি ভাই, তলায় তলায় সকলে ষাট। এমনকি রোবটরা তো রোবট ল্যান্ডও দাবি করে বসেছে, ধর্মঘট আইন অমান্যের হুমকিও দিচ্ছে। এসব শোনোনি? না বাচ্চা, শুনিনি। আপন মনে বসে বসে আঁক কষি, অত শত খবর তো কেউ বলেও নি। যাই ঠাকুমা, মা বাবার সঙ্গে একটু দেখা করে ইউরেনাসে রওনা দেব, সময় বেশি নেই। রেমো চলে যাওয়ার পর বাসমনলিনী হাওয়াই চপ্পল পরে একটু শূন্যে পায়চারি করলেন। বাতাস এখন বড় পাতলা, শ্বাসের কষ্ট হয়। তাই বাসমনলিনী তার অক্সিজেন রুমাল মাঝে মাঝে নাকে চেপে ধরেছিল। কোনো দুষ্টু ছেলে যেন একটা কুকুরকে হাওয়াই জুতো পরিয়ে আকাশে ছেড়ে দিয়েছে। সেটা ঘেউ ঘেউ করে পরিত্রাহী চেঁচাতে চেঁচাতে কাছ দিয়েই ছুটে গেল। আজকাল আকাশেও খুব একটা শান্তি নেই। কিন্তু রোবটদের কথায় বাসমনলিনীর দুশ্চিন্তা বেড়ে গেছে। মনে স্বস্তি পাচ্ছে না। মোক্ষদা, খেদি, পেঁচি, রোহিণী, মদনা, যামিনী, এরকম অনেকগুলো রোবট কাজের লোক আছে বাসমনলিনীর। তার উপর রোবট গয়লা, রোবট ধোপা, রোবট নাপিত, রোবট ফেরিওয়ালাওর অভাব নেই। এদের যদি বিশ্বাস না করা চলে তবে তো ভীষণ বিপদ। এর ওপর আছে রোবট ডাক্তার, রোবট নার্স। বাসমনলিনী খুব দুশ্চিন্তায় পড়ে পিরিচে উঠে নিজের বাড়িতে ফিরে এলেন। এদের দেখেন আশুবাবু গঙ্গারাম কে হিন্দিতে খুব বকাঝকা করছেন।
গঙ্গারাম নাকি বাগান কোপানোর কাজে ফাঁকি দিয়ে বসে বসে বিড়ি টানছিল। আশুবাবু খুব তেজি গলায় বলেছিলেন, ফির কবি বিড়ি ফুকেগা তো কান পকড় কে ऐसा মোচড় দেয়া যে আক্কেল গুড়ুম হয়ে যায়গা, বুঝেছিস? গঙ্গারাম একটু বোকা গোছের রোবট। তার কাজ বাগানের মাটি কুপিয়ে চৌকস করা। রোবটরা কখনো বিড়ি টিড়ি খায় না, ওদের এতকাল কোনো নেশা টেশা ছিল না। বাসবনলিনী আশুবাবুকে ইশারায় আড়ালে ডেকে বললেন, শোনো, এখন চাকর বাকরদের ওপর হম্বিতম্বি করো না, দিনকাল পাল্টে গেছে। আশুবাবু রেগে গিয়ে বললেন, কিন্তু আস্পর্ধা দেখো, কাজের ফাঁকি দিয়ে বিড়ি খাচ্ছে, এতটা বাড়াবাড়ি কি সহ্য করা যায়? বাসবনলিনী চাপা গলায় বললেন, আস্তে বলো, শুনতে পাবে তো। বলি, রোবটরা যেসব দল বেঁধে বিপ্লব টিপ্লব কী সব শুরু করেছে তা শুনেছ? আশুবাবু একটু বিস্মিত না হয়ে বললেন, শুনবো না কেন, খুব শুনেছি। চতুর্দিকে স্যাবোটাজ শুরু করেছে বেটারা, আশকারা পেয়ে পেয়ে এমন মাথায় উঠেছে যে একটা রোবট লাইন চাইছে। এরপর হয়তো আমাদের দিয়েই কাজের লোকেদের কাজ করাতে চাইবে। বাসবনলিনী ভীতু গলায় বললেন, ও বাবা, সব জেনেও গঙ্গারামের ওপর চোটপাট করছিলে? ও যদি ওর জাত ভাইদের বলে দেয় তাহলে তাহলে কি তারা তোমাকে আস্ত রাখবে? আশুবাবু এক গাল হাসলেন, তারপর মৃদু স্বরে বললেন, অত সোজা নয়, আমার কাছে ওষুধ আছে। বাসবনলিনী অবাক হয়ে বললেন, হ্যাঁ, কি ওষুধ? আশুবাবু খুব হেহে করে হেসে বললেন, আছে, আমার ডার্করুমে লুকিয়ে রেখেছি। রোবটরা যে দুষ্টুমি শুরু করবে একদিন, তা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। সেই জন্যে গোপনে গোপনে বহুকাল ধরে ওষুধ বের করার চেষ্টা করেছি, এতদিনে ফল ফলেছে। বলো কি? চলো তো, তোমার ওষুধটা দেখবো। দেখাবো, কিন্তু 5 কান করতে পারবে না, তোমার তো পেটে কথা রাখতে পারো না। না গো না, বিশ্বাস করেই দেখো। আশুবাবু বাসবনলিনীকে নিয়ে মাটির তলায় একটা গুপ্ত কক্ষে এসে ঢুকলেন। ঘরে যন্ত্রপাতি কিছুই প্রায় নেই, শুধু একটা কালো বাক্স, একটা লাল আলোর ডুম জ্বলছে। একটা টুল দেখিয়ে আশুবাবু বাসবনলিনীকে বললেন, বসো, যা দেখাবো তো তোমার বিশ্বাস হবে না, তার চেয়েও বড় কথা, ভয়টয়ও পেতে পারো। জিনিসটা কি? আরে দাঁড়াও না, দেখলেই বুঝবে। এই বলে আশুবাবু কালো বাক্সটার গায়ে একটা হাতল ঘোরাতে লাগলেন। তার মুখে নানান কিম্ভূত শব্দ উচ্চারণ করতে লাগলেন। অং ফট, অং ফট, প্রেত প্রসিদ্ধ, প্রেতেন পরিপরিত জগৎ, জগৎসার প্রেতায়া ইত্যাদি। বাসবনলিনী দেখলেন কালো বাক্সটার গায়ে একটা ছোট ফুটো দিয়ে কালো ধোঁয়ার মতন কি একটা বেরিয়ে এসে বাতাসে জমাট বাঁধতে লাগলো। তারপর চোখের পলকে সেটা একটা ঝুল কালো রোগা শুটকো মানুষের চেহারা ধরে সামনে দাঁড়ালো। বাসবনলিনী আঁতকে উঠে বললেন, ও মা গো, এ আবার কি? আশুবাবু হেহে করে হেসে বললেন, এদের কথা আমরা এতকাল বলেই মেরে দিয়েছিলুম গো। বহুকাল আগে এদের নিয়ে চর্চা হতো, আজকাল বিজ্ঞানের ঠেলায় সব আউট হয়ে গিয়েছিল। কিন্তু লোকটা আসলে কে? এক কথায় জবাব কালো লোকটাই দিল। কান এঁটো করা হাসি হেসে খোনা স্বরে বলল, একে আমি হলাম কে ভূত, একেবারে নির্জলা খাঁটি ভূত। বহুকাল ধরে দেখা সাক্ষাতের চেষ্টা করেছিলাম, হচ্ছিল না, তা একে এইবারে বাবুর দয়ে হয়ে গেল আর কি। শুনে বাসবনলিনী গো গো করে অজ্ঞান হলেন।
তারপর জ্ঞান ফিরে এলে অবিশ্বাসের চোখে চেয়ে রইলেন। ভূতটা তখনও দাঁড়িয়ে। আশুবাবু তালপাতার পাখায় বাসব নলিনীকে বাতাস দিতে দিতে বললেন, আর ভয় পেও না গিন্নি, ভূতেরা কথা দিয়েছে বিজ্ঞানের কুফল দূর করার জন্য জান লড়িয়ে দেবে। রোবটদের টিট করবে ওরাই। কেলে ভূতটা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, একেবারে বাচ্চা জন্মের পেটের কথা টেনে বের করে আনবো, কোনো চিন্তা করবেন না। বাসব নলিনী এবার আর ভয় পেলেন না। খুব নিশ্চিন্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেঁচে থাকো তোমরা বাবারা। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। আর কেমন ধরনের গল্প তোমরা শুনতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাদেরকে। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, প্রচুর লাইক করো, শেয়ার করো। আবার নিয়ে আসবো নতুন গল্প নিয়ে নেক্সট এপিসোডে।